তিস্তা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবারও দিলেন আশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন, ফলপ্রসূ হয়েছে আলোচনা। দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না, বললেন প্রধানমন্ত্রী। দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা। এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমামের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা। সিরাজগঞ্জে প্রথম জানাজা, দাফন হবে বনানীতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহাগ। আলোচনার টেবিলে ঘুরপাক খাচ্ছে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যু। এবার ভারত বলল, আলোচনা করে সব সমস্যার সমাধানে তারা আশাবাদী। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক শেষে সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বললেন, তিস্তা ইস্যুতে ভারতের অবস্থান আগের মতোই আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সব ইস্যুতেই দুই দেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জয়শঙ্কর। বাংলাদেশের যে কোনো সংকট কিংবা অর্জনে বরাবরই পাশে ছিল ভারত। আছে নানা অমীমাংসিত ইস্যু, তবে বন্ধুত্ব অনেকটাই উষ্ণ। বন্ধুত্বের সেই বার্তা নিয়েই বাংলাদেশে হাজির ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। আলোচনা হয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের আলোচ্যসূচি নিয়ে। পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা মোদীর বৈঠক এগিয়ে নিতে প্রায় সব বিষয়ই আলোচনা হয়েছে। Our commitments and how to prioritize and accommodate each other's priorities in a mutually beneficial manner. COVID cooperation, connectivity, trade, water, security, border and lines of credit are some of the areas we discussed. তবে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যুতে মেলেনি কোনো আশার খবর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর জানান, তিস্তা ইস্যু সহ অভিন্ন নদী ইস্যুতে শিগগিরই সচিব পর্যায়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি বলেন, সীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি হত্যা বন্ধে কাজ করছে দুদেশ। I'm so glad you prefaced it by recognizing the relationship has been so good. Now you spoke about what you call border killings. Actually, many of the deaths are fairly deep inside India. We also asked to ask ourselves, why is there a problem? And we know the problem. The problem is because of crime. জয়শঙ্কর জানান, বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সব সময় বাংলাদেশের পাশে থাকবে ভারত। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এই অঞ্চলকে আরো শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া সম্ভব। So our shared objective should be a no crime, no death border. I'm sure we can together address this problem effectively. And, we have a meeting of our Water Resources Secretary very soon. So I'm sure they will be discussing it further. I think you all know the Government of India's position. That position has not changed. সংবাদ সম্মেলনে উঠে আসে কোভিড পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়টি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানায় ভারতকে। 30 না 135টা দেশ। এর আগে বৃহস্পতিবার সকাল 10টার দিকে এস জয়শঙ্করকে নিয়ে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে বিশেষ বিমান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ভারত চুক্তির কথা বলা হচ্ছে গেল কয়েক দশক ধরে, কিন্তু আশ্বাসেই থেমে আছে তা। এক নজরে দেখে নেওয়া যাক তিস্তা নিয়ে দুই দেশের আলোচনা ও আশ্বাসের খতিয়ান। তিস্তা, যার পানি নিয়ে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে দর কষাকষি চলছে সেই 1983 সাল থেকে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের কথা ছিল। অন্তর্বর্তীকালীন সেই চুক্তির সময়কাল ধরা হয়েছিল 15 বছর। চুক্তি অনুযায়ী তিস্তা নদীর পানির 42.5% ভারতের অধিকার ও 37.5% বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় ভেস্তে যায় তিস্তা চুক্তি স্বাক্ষর।
2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ঘিরে আশা তৈরি হয় তিস্তা চুক্তি স্বাক্ষরের। সফরে তিনি বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু সেবারও বেঁকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়নি তিস্তা চুক্তি স্বাক্ষর। তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Your Excellency, এক দশক আগে চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্রস্তুত তিস্তা ইস্যুকে আবারও আলোচনার টেবিলেই ঠেলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজ্ঞান ও গবেষণায় মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ সহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন দেশের গবেষকরা। পরমাণু প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সহ কৃষি ও সামাজিক বাস্তবতার অনেক কিছুই বদলে যাচ্ছে গেল কয়েক বছর ধরে। বিজ্ঞানীদের সফলতায় দেশেই এখন মিলছে দুরারোগ্য অনেক রোগের প্রতিকার। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আরও আগ্রহী করতে প্রণোদনা হিসেবে প্রতি বছরের মতো গবেষণার চেক হস্তান্তরের আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। গবেষণা ছাড়া উন্নয়ন সম্ভব নয় জানিয়ে শেখ হাসিনা ঘোষণা দেন দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হবে। আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে। ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। প্রথমটা করা হয়েছে রূপপুরে, এর পাশাপাশি আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলেই উন্নয়নশীল কাতারে উত্তরণ সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই, তখন আর কেউ পারবে না। 2020-21 অর্থ বছরে বঙ্গবন্ধু ফেলোশিপ পেয়েছেন 77 জন, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে 3305 জন এবং বিজ্ঞান গবেষণা অনুদান পেয়েছেন 800 জন বিজ্ঞানী ও গবেষক। প্রধানমন্ত্রীর পক্ষে এসব চেক হস্তান্তর করেন বিজ্ঞান মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কানাডা থেকে কেনা তৃতীয় ও শেষ -8 উড়োজাহাজ শ্বেতবলাকা আগামীকাল যুক্ত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। এই নিয়ে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে 21টিতে। এর আগে বিমান একসঙ্গে কখনো পায়নি এত উড়োজাহাজ। বিশেষজ্ঞরা বলছেন, লোকসান এড়াতে ও যাত্রীদের আস্থা অর্জনে এবার বাড়াতে হবে সেবার মান। হাজারা শিউলির রিপোর্ট। গত এক যুগে একে একে অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং 777, 737 ও 787 এর পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বিমানের বহরে যুক্ত হলো কানাডার দি হ্যাভিল্যান্ডে নির্মিত আরও দুটি ব্র্যান্ড নিউ -8। প্রধানমন্ত্রীর দেয়া শ্বেতবলাকার নাম নিয়ে তৃতীয় -8 দেশে আসছে শুক্রবার। বহর সমৃদ্ধ হওয়ায় টরন্টো, টোকিও, চেন্নাই ও গুয়াংজু সহ নতুন নতুন রুট চালু করে দ্রুত বিমান ঘুরে দাঁড়াবে প্রত্যাশা বিমান প্রতিমন্ত্রীর। আমাদের নতুন বিমান আসছে, আরও একটা বিমান আসবে আগামী শুক্রবারে। সামগ্রিক অর্থে আমাদের ফ্লাইটের সবচেয়ে অত্যাধুনিক বিমান বহর সবগুলোই যুক্ত হয়েছে। আমরা টরন্টো ফ্লাইট অপারেট করব, আমরা নারিতায় ফ্লাইট অপারেট করব, চেন্নাইতে আমরা ফ্লাইট অপারেট করব। আমাদের প্রত্যাশা বিশ্বের যে উন্নত বিমান বহরগুলো যেগুলো আছে, আমরা যদি এই গতিতে যেতে পারি, আমরাও তাদের কাছাকাছি যাব। সেবার মান আরও বাড়াতে হবে অবশ্যই। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে বহরে একসঙ্গে এত উড়োজাহাজ পায়নি বিমান। এই সুযোগ কাজে লাগাতে জরিপের মাধ্যমে যথাযথ রুট নির্ধারণের তাগিদ তাদের। সেই সঙ্গে লোকসান এড়াতে ও যাত্রীদের আস্থা অর্জনে ইনফ্লাইট সেবার মান ও ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান এই বিশ্লেষকের। বিদেশি এয়ারলাইনগুলো যেভাবে প্রফেশনাল সার্ভিস তারা প্রোভাইড করছে, বা তাদের যে সেলস অ্যান্ড মার্কেটিং যে ইনিশিয়েটিভ আছে, তাদের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক তো আমাদের নাই। আমরা এখান থেকে যে ডেস্টিনেশন যাচ্ছি, আমরা পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিচ্ছি। শুধু পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিয়ে একটা ফ্লাইটকে ভায়াবল করা ইজ ভেরি ডিফিকাল্ট। তৃতীয় -8 যুক্ত হলে বিমানের বহরে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে 21টি। -8 দিয়ে স্বল্প দূরত্বের আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পাশাপাশি সিলেট, চট্টগ্রাম ও চট্টগ্রাম-যশোর রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
পেছনের দুঃসহ স্মৃতি ফেলে উন্নত জীবনের আশায় নোয়াখালীর ভাসানচরে গেলেন আরও 1800 রোহিঙ্গা। সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর 5টি জাহাজে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ছাতার মতো ছায়া হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এখনও সেই ছায়ার নিচে দাঁড়িয়ে আছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা। সব ধরনের সুবিধা নিশ্চিত করে তাদেরকে পাঠানো হচ্ছে নোয়াখালীর ভাসানচরে। উন্নত জীবনের আশায় 83 বছর বয়সী মেহেরবানুকে কাঁধে নিয়ে ছেলে আব্দুস সালামের ভাসানচর যাত্রা। ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নে পথ হারায় এই মানুষটি পরিবারসহ স্বেচ্ছায় বেছে নিয়েছেন এ পথ। মিয়ানমার তো আইগি গই অশান্তি করিয়ে রে তো এরও শান্তি না হয় মন লাগেন তো পেছনে মিয়ানমারের দুঃসহ স্মৃতি, তারপর শরণার্থী ক্যাম্পে মাথা গোজার ঠাঁই, আর এখন দল বেঁধে রোহিঙ্গাদের গন্তব্য ভাসানচর। সাথে পরিবার পরিজন, গৃহস্থালীর জিনিসপত্র আর টিকে থাকার নানা সরঞ্জাম। সবার একটি উদ্দেশ্য, নিশ্চিত ভবিষ্যৎ। ওরা বলছে তো অনেক ভালো জায়গা, তোমরা এখানে চলে আসো, আল্লাহর হুকুম হলে এখানে আমরা বসবাস হবে। ক্যাম্পারে যাইলে ভালো নয়, ক্যাম্পের মধ্যে ঘটনা বেশি ভালো আছে। ঠিক দিকে যাই বাজে তো অনেক কষ্ট দিয়েছে, আমি কষ্ট দ্বারা আমি চলে আসছি। হাবাইছি বললাম আর যারা চাইব খানা কানু ব্যবসা করি খাওয়াইব আর এটা গম বলে হয়, সুন্দর বলে হয়, মানে আরো জায়গা দিয়ে সুন্দর। 5 ধাপে স্বেচ্ছায় 14,000 রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বড় হবে বয়সে এবং লেখাপড়ায়, তাদের মনে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্নের জাল, কিন্তু নিমিষেই সেই স্বপ্ন চুরমার হয়ে সংসারের ঘানি টানছে বগুড়ার চরাঞ্চলের শিশুরা। বাল্যবিবাহ কেড়ে নিচ্ছে তাদের স্বপ্ন। স্থানীয় সমাজসেবা অধিদপ্তর বলছে, গত 1 বছরে সারিয়াকান্দি, ধুনট এবং সোনাতলায় যমুনার চরাঞ্চলে বাল্যবিবাহের শিকার হয়েছে 50 ভাগেরও বেশি শিশু। করোনার প্রভাবে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় এ প্রবণতা বেড়েছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসন। বগুড়ার চরাঞ্চল ঘুরে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বন্ধ সেই কারণে অভাবের জন্য বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিছে। সারিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণী ছাত্রী পলি আক্তার। স্বপ্ন ছিল লেখাপড়া শিখে চাকরি করবে। সে স্বপ্ন অন্তরেই চাপা পড়ে গেছে পলির। গত 20 নভেম্বর বিয়ে হয় পলির। লেখাপড়া বন্ধ হয়ে গেছে, টানছে সংসারে ঘানি। অন্দরবাড়ি মহল্লার সারিয়াকান্দি গার্লস স্কুলের ছাত্রী শারমিন আক্তার 1 বছর আগে 7ম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়েছে। স্কুল ফুটবল প্রতিযোগিতায় জেলা দলের হয়ে খেলেছে। স্বপ্ন ছিল ফুটবলার হওয়া। ফুটবল খেলছি, ওই জায়গায় খেলাধুলা করছি। এখন বিয়ে হাতে আর খেলাধুলা হবে না, তো এরা নাইফটাই নষ্ট। করোনার কারণে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায় অসচ্ছলতা এবং প্রতিবেশীদের মুখে মেয়ের কোনো দুর্নাম শোনার আগেই মেয়েকে বিয়ে দিয়ে দেন বলে জানান চরাঞ্চলের অভিভাবকরা। মেয়ে যে মানুষ করা খুব কষ্ট, স্কুল কলেজ খুব কম, গরিব মানুষ, অভাবী সংসার, এই জন্য করোনার জন্য আর কি বিয়ে দিছি। বাপের অসল দিকে কাঁই কাজ করে পানে না ভাগত পেয়েছে না, বিয়ে দিয়েছি। করোনায় এবং দুর্গম চরাঞ্চল হওয়ায় সামাজিক সুরক্ষা কার্যক্রম অনেকটা দুর্বল হয়েছে। পাশাপাশি অসচ্ছলতার কারণে বাল্য বিবাহ বেড়েছে বলে স্বীকার করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি। চেষ্টা করছি বাল্যবিবাহ নির্মূলের মাধ্যমে সরকারের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মাধ্যমে অভিষ্ট লক্ষ্য অর্জন। যেখানে আমরা সংবাদ পাচ্ছি বাল্য বিবাহের জন্য, সেখানে যে আমরা প্রতিহত করতেছে এবং সেখানে বন্ধ করে দিচ্ছে। বগুড়া জেলার সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে জেলার চরাঞ্চলে বাল্যবিবাহের হার প্রায় 55 ভাগ। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কৌশলী উত্তরে আবারও আশ্বাস, ফলপ্রসূ হয়েছে আলোচনা বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।